This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বিধানসভার দিকে। শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় পৌঁছে গেছেন। গতকালই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন রবীন্দ্রনগর কাণ্ডে আজকে তিনি বিধানসভা অচল করবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন বিধানসভায়। হ্যাঁ, পারমিশন নিয়েছে, তবে আমাদের সভাপতি সুকান্ত যাবে, তাকে ওরা নেচার পার্কের কাছে আটকাবে। 163 করেছে আমাদের আটকানোর জন্য। হাইকোর্টে আবেদন আমরা বলেছি 163 মেনেই যাব, 1+1। 163 তো 4-এর ঊর্ধ্বে হলে বাধা পায়, 1+1 যেতে তো বাধা নেই। এই জলটা খায় এরা ঘোলা করে। আর আইপিএস হুমায়ুন কবির বলছে পুলিশ তো মার খায়, আর এর জন্য দায়ী বিজেপি, শুভেন্দু অধিকারী। ভাই ছাড়ুন, আমি ভিতরে যাবো, বিবেচনা করবো। শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় পৌঁছে গেছেন। গতকালই তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে তিনি বিধানসভা অচল করে দেবেন। সেই মোতাবেক ইতিমধ্যে মুলতবি প্রস্তাবও জমা পড়েছে, সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছি। এদিকে গতকালের সংঘর্ষের পর আজ সকাল থেকে এখনো থমথমে রয়েছে মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর। সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান। দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকালই তপ্ত হয়ে ওঠে মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর এলাকা। যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। রবীন্দ্রনগর থানার সামনেও চলে তাণ্ডব। ঘটনার পর থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়, যদিও স্থানীয় বাসিন্দারা বলেছেন যে অনেক পরে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। প্রথমে ছিল হাতে গোনা কয়েকজন পুলিশকর্মী, তারাও ওই মবের পাল্লায় পড়ে, মবের কাছে পড়ে কার্যত পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল। তাণ্ডবের ছাপ এখনো রয়েছে এলাকায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইটের টুকরো। যদিও বিকেলের পর থেকে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং সন্ধ্যে নাগাদ গোটা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারে। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ এলাকার যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি গতকাল বিকেলের পর থেকে সন্ধ্যে নাগাদ প্রায় সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। 1 ডজন আইপিএস তারা কলকাতা থেকে ছুটে যান। হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও বাহিনী ওখানে আনা হয়। রবীন্দ্রনগর থানার অন্তর্গত আকরা ফটকে গোষ্ঠী সংঘর্ষের পরে আজকের কিন্তু থমথমে অবস্থা রবীন্দ্রনগর এলাকায়। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানার ঠিক সামনে। বিশাল পুলিশ বাহিনী কিন্তু গতকাল রাত থেকে মোতায়েন রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গতকালকের গোষ্ঠী সংঘর্ষের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু আজও রয়েছে। এবং থানার সামনের চিত্রটা দেখানো হচ্ছে, প্রচুর পরিমাণে পুলিশ। শুধু যে থানার সামনে পুলিশ মোতায়েন এমনটা নয়, আকরা ফটকের পুরো গোটা রাস্তা জুড়ে কিন্তু রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আবারও নতুন করে যাতে কোনো রকম গোষ্ঠী সংঘর্ষ না তৈরি হয় তার জন্যই প্রস্তুত পুলিশ। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের উচ্চ আধিকারিকরা থানার সামনে উপস্থিত রয়েছে। যদিও এলাকায় দোকানপাট কিন্তু এখনও বন্ধ হয়ে রয়েছে, মানুষের মনে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে। যত সময় বাড়বে, বেলা বাড়বে, তারপরে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে সেটাই কিন্তু এখন দেখার। ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে আগামী 3 দিন 144 ধারা জারি করা হয়েছে এই রবীন্দ্রনগর এলাকায়। ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এদিকে আজ মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। এক বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এলাকার পরিস্থিতি ঘুরে দেখতে চান শুভেন্দু অধিকারী। আক্রান্তদের সঙ্গে তিনি কথাও বলতে চান। আশা করি প্রশাসন বাধা দেবে না, চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু বাবু। আজ রবীন্দ্রনগরে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এদিকে মহেশতলা অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয়েছে, এনআইএ কে মামলা হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সেন। শুভেন্দু অধিকারী গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন, আজকে সেই মোতাবেক একদিকে যেমন বিধানসভায় তিনি প্রবেশ করলেন, অন্যদিকে সকাল সকাল তার আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজ রাজ্যপালের দ্বারস্থ বিরোধী দলনেতা দুপুর 1টা নাগাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজভবনে যাবেন।
শুভেন্দু অধিকারী একদিকে তার আইনজীবীকে পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টে, অন্যদিকে তিনি আজকে বিধানসভায় এসেছেন। গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে তিনি বিধানসভা অচল করে দেবেন। পাশাপাশি আজকে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী দুপুর 1টা নাগাদ। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, সব মিলিয়ে বিজেপি এইটা নিয়ে অল আউট আক্রমণে যাচ্ছে, এটা স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা এবং তারই বক্তব্য যে তারা ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, রাজভবনে তারা এবং পাশাপাশি বিধানসভাতেও ইতিমধ্যেই তারা মুলতবি প্রস্তাব জমা দিয়েছে এবং যে মুলতবি প্রস্তাব বিজেপির 4 বিধায়ক পুনা ভেংরা, নিখিল রঞ্জন দে সহ 4 বিধায়ক তারা জমা দিয়েছেন এবং সেখানে গতকালের রবীন্দ্রনগরের যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা এবং হিন্দুদের ওপরে আক্রমণ, এই বিষয়কে সামনে রেখেই তারা মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। দুপুর 12টা 5-7 নাগাদ সেই মুলতবি প্রস্তাব আসার কথা রয়েছে এবং সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন বিজেপি নেতৃত্ব। তার পাশাপাশি একদিকে আইনি লড়াই, রাস্তার লড়াই, তার সঙ্গে রাজভবনের দ্বারস্থ হওয়া। এবং গতকালই আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছিলেন যে রবীন্দ্রনগরের যে আইসি রয়েছে তাকে অপসারণের জন্য রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিক, কারণ হচ্ছে তার ভূমিকা প্রশ্নের মুখে রয়েছে। তিনি জিহাদিদের সুযোগ করে দিয়েছিলেন এবং তার নিষ্ক্রিয়তা এবং তার গ্রেফতারির দাবিও তারা তুলেছিলেন। ফলে সব মিলিয়ে বিজেপি রবীন্দ্রনগরকে সামনে রেখে অল আউট আক্রমণে যাচ্ছে, এটা স্পষ্ট। তার কারণ শুভেন্দু অধিকারীরা যখন এভাবে এগুলো করছেন, তারই মধ্যে সুকান্ত মজুমদারেরও কিন্তু এই মহেশতলাতে কর্মসূচি রয়েছে। নজর থাকবে প্রদীপ্ত। গতকাল পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ছবি তো নতুন নয়। এর আগেও তো আমরা দেখেছি বিভিন্ন সময় পুলিশ আক্রান্ত হয়ে চলেছে বিগত কয়েক মাস ধরে। আর এখানেই তো প্রশ্ন, কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? কেন কেন আমাদের রাজ্যে বারবার সব টার্গেট হচ্ছেন আইনের রক্ষকরা? যারা আম জনতাকে নিরাপত্তা দেন তারা যদি আক্রান্ত হন তাহলে আম জনতার নিরাপত্তা কে দেবে? অনেকেই বলছেন যে এই যে অশান্তিগুলো হচ্ছে সেগুলো দমন করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। অতীতে পুলিশকে আক্রমণ করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে কদর্য ভাষা প্রয়োগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম কড়া অ্যাকশন নেয়নি বলেই কি আজকে হামলাকারীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে? পুলিশের রাজনীতিকরণের ফলে কি এটা? এই প্রশ্ন তুলছেন অনেকেই। গণহামলার পিছনে কোনো মানসিক অবস্থান কাজ করছে কি? তৃণমূল স্তরে পুলিশের কার্যত কোনো সোর্স নেই, এমনটাই অভিযোগ করছেন অনেকেই। অনেকে আবার বলছেন সোর্স আছে, সোর্সের খবর একটা জায়গা অবধি পৌঁছয়, তারপরে পৌঁছতে দেওয়া হয় না। একাধিক প্রশ্ন, একাধিক মতামত কিন্তু আমজনতার মধ্যে থেকে উঠে আসছে। কিন্তু মোদ্দা কথা, রাজ্যে একটা শ্রেণী তারা বারংবার পুলিশকে আক্রমণ করে যাচ্ছে, সেই দুষ্কৃতীরা। পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে, কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না। যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে, দাঙ্গাকারী যারা, এই সমস্ত ধর্মীয় উন্মাদ যারা, তাদের এইভাবে ঠিক হয়? দিক আমাদেরকে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে, একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে। ওদের উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না, সাহস পায় না, আসামে তো সাহস পায় না। যে পুলিশ মানুষকে বাঁচায়, সেই পুলিশ যদি মানুষকে না বাঁচিয়ে ক্রিমিনালদের বাঁচাতে চায়, তাহলে ক্রিমিনালদেরই রাজত্ব হবে, পুলিশের রাজত্ব নয়। ক্রিমিনালদের রাজত্বে পুলিশ তার সঙ্গে। তাই এই হাল। এ শুধু ছত্তরপুর না, সর্বোচ্চ গোটা রাজ্যে এইরকমই চেহারা। পুলিশে কোনো মানমর্যাদা নেই, পুলিশ মন্ত্রী পুলিশের মানমর্যাদা কেড়ে নিয়েছেন। বিরোধীরা যখন একথা বলছেন তখন শাসক কি বলছে শুনুন। আমার মনে হয় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং যেখানে পুলিশকে সে মৌখিকভাবেই আক্রমণ হোক বা ফিজিক্যালি আক্রমণ হোক, সেখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কোথাও এমন কিছু হয়নি যে পুলিশ ব্যবস্থা নেয়নি। তদন্ত বা ব্যবস্থা সব জায়গায় পুলিশের মতন নিচ্ছে, নেবেও। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো চাপিয়ে দেওয়া যায় না।